ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা উপন্যাস রাধারানী, এই উপন্যাস নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি। যে সমস্ত ভাই ও বোনেরা এসএলএসটি তে ডাক পেয়েছেন এবং যারা রাধারানীর ডেমো করবেন মনে করছেন, তারা কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও নবম শ্রেণীতে যে সমস্ত ভাই ও বোনেরা পড়ছো তাদের জন্য ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। ধন্যবাদ স্যার, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। আচ্ছা সুজয়, বলো তো আজকে তারিখ কত? একদম, আজকে মে মাসের 1ম তারিখ। আচ্ছা, আমরা এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? নবম শ্রেণী। আজকের আমাদের বিষয় হবে বাংলা। আচ্ছা, আমরা প্রত্যেকেই তো গল্প শুনতে ভালোবাসি। তো আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। অবশ্যই সেটা আমাদের উপন্যাস, কিন্তু আমরা সেটা গল্প আকারে বুঝবো। তার আগে আমরা আজকে একটু পরিচিতিটা একটু নিয়ে নিই। দেখো, আজকের পাঠ হবে আমাদের রাধারানী। এই যে উপন্যাসটা রয়েছে এটা, এই রাধারানী উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কি বললাম? বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1886 সালে। এটা প্রত্যেকে মনে রাখবে। এবং এটা বঙ্গদর্শনের প্রথম পরিচ্ছেদ। আর আর এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যিনি সাহিত্য সম্রাট নামে সাহিত্য জগতে বিরাজ করছে। সাহিত্য সম্রাট। এই যে রাধারানী, তার মানে আমাদের এই যে উপন্যাসটা রয়েছে, এই গল্পের মূল যে কেন্দ্রীয় চরিত্র, তার নাম আমরা বুঝতেই পারছি, তার নাম হচ্ছে রাধারানী। আমরা এই রাধারানী সম্পর্কে যদি দু একটা কথা বলি, তাহলে হয়তো তোমাদের কাছে বিষয়টা অনেকটা সোজা হবে। দেখো, রাধারানীর বয়স হচ্ছে এখন বর্তমানে 10 থেকে 11, তার মানে একাদশ পূর্ণ হয়নি। সে বড় ফ্যামিলির মেয়ে, মানে বড় ঘরের মেয়ে। কিন্তু রাধারানীর বাবা যখন মারা যায়, তখন বিধবা মা কি করবে? তার যে বংশের লোকেরা রয়েছে, তার যারা আত্মীয় স্বজন রয়েছে, তাদের কাছ থেকে চরমভাবে নির্যাতিত হতে থাকে। আমরা দেখতে পাই রাধারানীর বাবা যখন মারা যায়, তখন তাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে। তো রাধারানীর মা তো হেরে যাওয়ার পাত্রী নন। তখন তিনি এই বিধবা কি করেছিল? হাইকোর্টে কেস করেছিল। কিন্তু যার স্বামী নেই তার কি দুনিয়াতে দাম আছে? এখানে ব্যাপারটা সেটাই। হাইকোর্টে বিধবা হারিল। প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি ছিল। ভাবা যায়, প্রায় 10 লক্ষ এত টাকার সম্পত্তি ছিল। আর এই সম্পত্তিটা আত্মসাৎ করে নিল কারা? তার আত্মীয় স্বজনরা। এবং রাধারানীকে এবং রাধারানীর মাকে এখন বাড়ি ছাড়া করে দিয়েছে। এই রাধারানী আর রাধারানীর মা, তারা একটা জায়গায় ঘর করে, দেখো, মানুষের বেঁচে থাকার জন্য তো 3টে জিনিস প্রয়োজন। কি? একটা খাদ্য, একটা হচ্ছে বস্ত্র, আর একটা হচ্ছে বাসস্থান, তাই না? দেখো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টে ছাড়া কিন্তু মানুষ কিন্তু বাঁচতে পারে না। তাই কোনো রকমে তারা কোনো রকমে একটা ঘর তৈরি করে সেখানে আছে। এবং একবেলা খায় তো একবেলা খায় না, পোশাক ঠিকঠাক নেই, ছেঁড়া ফাটা পোশাক পরেই তাদের কিন্তু সংসারটা চলছে। তো এবার দেখো, একটা জিনিস ভালো করে ভেবে দেখো তো, ওদের পরিবারে এখন 2জন সদস্য। কে কে? একটা হচ্ছে রাধারানী আর রাধারানীর মা। তো রাধারানীর মা রোজগার করতো, মেয়েকে খাওয়াতো। কিন্তু কি হলো, ওদের এমন একটা সময় চলে আসলো যে ভাগ্য খারাপ হলে চারিদিক থেকে হয়। কি হয়েছিল? রাধারানীর মা অসুস্থ হয়ে গেল। আর রাধারানীর মা যখন অসুস্থ হয়ে গেল, আর যদি না রোজগার করে তাহলে খেতে পাবে না। তখন আর এদিকে রাধারানীও ছোট, 10 থেকে 11 বছর, তার মানে বুঝতেই পারছো যথেষ্ট ছোট। তাহলে এই বয়সে একটা মেয়েকে দায়িত্ব নিতে হচ্ছে, পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে। এবং এর শেষ পরিণতি কি হচ্ছে, এটাই কিন্তু আমাদের এই উপন্যাসের মূল বিষয়। তো আমরা দেখবো রাধারানী রথের মেলার ঠিক আগের দিন, রাধারানীর মানে রথের যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে মাহেশে। এই মাহেশটা কিন্তু হুগলি জেলায় অবস্থিত। এটা কিন্তু প্রত্যেকে একটু মাথায় রাখবে। হ্যাঁ, কি বললাম? এই মাহেশ হচ্ছে হুগলি জেলায় অবস্থিত।
এবং এই রথের ঠিক আগের দিন রাধারানীর মা কি হলো, অসুস্থ হয়ে গেল। তখন রাধারানী কি করবে, বাচ্চা মেয়ে, তখন সে রাধারানী চলে গেল বনে এবং বন থেকে বনফুল সংগ্রহ করলো এবং বনফুল সংগ্রহ করার পরে সেইটার ফুলের মালা গেথে সেটা বিক্রি করতে যায়। ঠিক আছে, কিন্তু সারাদিন চলে যায়, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল চলে যায়, কিন্তু রাধারানীর মালা বিক্রি হয় না। এবার ঠিক বিকেল বেলার পরেই আমরা দেখতে পাই ঝমঝম করে বৃষ্টি হয় এবং রাধারানীকেও আমরা দেখতে পাই যে সেই বৃষ্টিতেই সে কিন্তু ভিজছিল, বৃষ্টিতে সে কিন্তু ভিজছে। কেন? কারণ সে তো ইচ্ছে করলে বাড়ি চলে যেতে পারতো, কারণ আশেপাশে যে হাট, সে হাট কিন্তু ভেঙে গেছে। কেন? কারণ বৃষ্টির জন্য সব চলে যাচ্ছে। রাধারানীর মনে একটু আশা ছিল হয়তো বৃষ্টি থামলে আবার মেলাটা জমে উঠবে, ওই হাটটা হয়তো আবার আবার জমে উঠবে, কিন্তু তার মালাটা বিক্রি হয় না। তখন রাধারানী কি করছে দেখো, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে এবং বাচ্চা মেয়ে তো, রাস্তাঘাট পিচ্ছল, এখনকার মতো তো পাকা রাস্তা না, আগেকার দিনে কাদার রাস্তা ছিল, তাই রাস্তাঘাট অনেকটা ছিল পিচ্ছল, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। এবং ঠিক এমন সময় একজন অপরিচিত একটা ভদ্রলোক রাধারানীর কাঁধের ওপরে এসে জিজ্ঞাসা করে, কে তুমি, কোথায় যাচ্ছ? তার মানে একটা ধরো রাত্রেবেলায় তুমি একাকি যাচ্ছ আর পিছন থেকে তোমাকে যদি কেউ ডাকে যে কে তুমি, কোথায় যাচ্ছ, তাহলে তোমার মধ্যে যে একটা ভয়টা কাজ করবে, ঠিক সেই রকমই রাধারানীর মধ্যেও কিন্তু কাজ করছিল। কিন্তু রাধারানী পরবর্তীতে বুঝতে পারে যে লোকটা অনেক দয়ালু। ঠিক আছে, এবার লোকটার এই দয়ালু মনোভাবের মধ্য দিয়েই তারা কথোপকথনের মাধ্যমে জানতে পারে রাধারানী কেন এই মেলায় এসেছিল এবং এর মূল উদ্দেশ্যটা কি ছিল। তখন সেই ভদ্রলোক জানায় যে তার বাড়িতে পুজো আছে এবং পুজোর জন্য তার মালা লাগবে। তখন রাধারানী মনে মনে ভাবছে, যে লোকটা আমাকে হেল্প করছে, সাহায্য করছে, যে আমাকে বাড়ি পৌঁছে দিতে সাহায্য করছে, তার কাছে আমি টাকা নিব কি করে? তখন না নিলেও তো হবে না। কেন? কারণ বাড়িতে মা অসুস্থ, আর অসুস্থ তার মানে তার জন্য ওষুধ কিনতে হবে, এছাড়া বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তাই রাধারানী বাধ্য হয়ে 4 পয়সা দিয়ে মালাটা বিক্রি করতে রাজি হয়, 4 পয়সা। কিন্তু সেই ভদ্রলোক 4 পয়সার পরিবর্তে কিন্তু টাকা দিয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। এটার পরিবর্তে কি দিয়েছিল বললাম? টাকা দিয়েছিল। তো সেই টাকাটা রাধারানীর সঙ্গে গল্প করতে করতে রাধারানীকে তার বাড়ি পৌঁছে দিল এবং আমরা দেখি রাধারানী পুরো ভিজে গেছিল। তাই সেই ভদ্রলোক জানায় যে তুমি পোশাকটা পরিবর্তন করে তুমি বাড়িতে আগুনটা জ্বালাও। কিন্তু সেই রাধারানী জানে যে আমার আরেকটা কাপড় ছিল, সেটা কেচে দিয়েছি, তাই আমার অসুবিধা নেই, আমি এইভাবে থাকতে অভ্যস্ত, আমার ব্যামো ট্যামো হয় না। ব্যামো মানে কি? এখানে অসুখ, এটা কিন্তু বলছে। তো এইভাবে আমরা দেখতে পাই যে লোকটি সেই টাকা দিয়ে চলে গেছে, যে টাকা দিয়ে চলে যাওয়ার পরে সেই ভদ্রলোক পদ্মলোচনের কাছে গেছে। মানে রাধারানীদের কিন্তু এই লোকটা কিন্তু পরিচিত এবং একে কিন্তু কাপড় পোড়ার মুখ মিনসে বলা হয়, পোড়ার মুখ মিনসে। হ্যাঁ, তো এই লোকটার কাছে গিয়ে সেই রুক্মিণী কুমার, আমরা পরবর্তীতে তার নামটা জানতে পারবো, কুঞ্জদারের যে কাপড়, সেই কাপড়টা কিন্তু পদ্মলোচনের কাছ থেকে সেই লোকটি কিনেছিল এবং রাধারানীদের বাড়িতে এসে সে দিতে আসে। তো আমরা পরবর্তীতে দেখতে পাই যে রাধারানী ওই যে টাকাটা দিয়ে গেছিল, 4 পয়সার পরিবর্তে টাকা, রাধারানী প্রয়োজনীয় টাকা নিয়ে ভাঙিয়ে যা যা প্রয়োজন, মায়ের জন্য ওষুধ কিনলো, তেল নুন যা যা লাগে সেটা করলো। তো এমন সময় রাধারানী বাড়ি ঝাড় দিচ্ছে, বাড়ি ঝাড় দিচ্ছে, ঠিক আছে, মানে বাড়ি কুড়াচ্ছে আর কি। ঠিক এমন সময় দেখতে পাই যে একটা কাগজের নোট। এবার এই কাগজের নোট দেখে রাধারানী মানে হতবাক হয়ে যায় যে এই নোটটা কে ফেলে গেল। তখন রাধারানীর মা জানায় যে ওই লোকটি আমাদেরকে বিপদের সময় সাহায্য করতে এসছে। তো রাধারানী কিন্তু ইচ্ছে করলে কিন্তু তার এই নোটটা ভাঙিয়ে কিন্তু তার প্রয়োজনীয় বাজার করতে পারতো, কিন্তু রাধারানী কিন্তু সেটা করেনি। রাধারানীরা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নহে। তার মানে কি? তাদের অবস্থা খারাপ হতে পারে কিন্তু তারা লোভী নহে। তখন রাধারানী কি করলো, সেই কাগজের যে 10 টাকার নোট, এই 10 টাকার নোটটাকে সে যত্ন করে রেখে দিয়েছিল এবং সেই লোকটিকে খোঁজাখুঁজি শুরু করেছিল, সেই ভদ্রলোকটিকে। আর ওখানে আমরা দেখেছিলাম যে সেই 10 টাকার নোটে সেই ভদ্রলোকের নাম লেখা ছিল রুক্মিণী কুমার। কেন নামটা লেখা ছিল জানো? কারণ কেউ যদি পরবর্তীতে বলে তুই এই 10 টাকার নোটটা কোথায় পেলি, তখন ওখানে তো একটা নাম লেখা আছে। এবার ওই নামটা লেখা থাকলে কিন্তু রাধারানী আর রুক্মিণী কুমারের নামটা লেখা ছিল, যাতে কেউ তাদেরকে চোর অপদস্থ দিতে না পারে। এই কারণে আমরা দেখতে পাই যে সেই টাকাটার উপর নাম লেখা ছিল। আর এভাবেই আমরা দেখতে পাই যে রাধারানী ও তার মা আশেপাশে
পুরো জায়গাতে রুক্মিণী কুমারের খোঁজ করে, কিন্তু কোনো জায়গায় খোঁজ পায় না। আর এভাবেই কিন্তু আমাদের এই রাধারানী যে উপন্যাসটার প্রথম অংশ, সেটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল পুরো বিষয়টাকে কভার করতে গিয়ে, তো তোমরা তোমাদের নিজেদের মতো করে একটু এদিক ওদিক করে চালিয়ে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর পরবর্তী তোমাদের কোন ক্লাসের ডেমো দিতে হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।